আমার প্রিয় বন্ধুরা, আজকের ভিডিও অনেকই জ্ঞানবর্ধক আর ধন প্রাপ্তির মূল মন্ত্র হতে চলেছে। আজকের ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেটি কোন অঙ্গ যা নির্লজ্জ হয়ে টিপলে বা চুষলে আচানক অপার ধনের প্রাপ্তি হয়। মানুষ স্ত্রীদের কোন অঙ্গ দাবিয়ে বা চুষে ধনী হয়ে যায়। যে মানুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চষে তার ঘরে সদা মা লক্ষ্মী বাস করেন, সাথে মা লক্ষ্মীর কৃপা সদা তার ওপর বজায় থাকে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি বলবো স্ত্রীদের সেই অঙ্গ কোনটি যাকে পুরুষদের টেপা বা চষা উচিত। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত আজকের এই অনেক জ্ঞানবর্ধক আর ধন প্রাপ্তির ভিডিওতে। বন্ধুরা, আপনারা হয়তো জেনেই গেছেন আজকের ভিডিওতে আমরা কি শিখতে চলেছি। তার আগে বন্ধুরা, হর হর মহাদেব অবশ্যই লিখুন। সাথে যে সমস্ত বন্ধুরা আজকের এই ভিডিওতে লাইক আর সাবস্ক্রাইব করবে, মাতা লক্ষ্মী যেন তাদের সকলের ঘরে সদা সর্বদা তার কৃপা দৃষ্টি বজায় রাখে। বন্ধুরা, একটি সময়ের কথা, একটি গ্রামে শিব নামের একটি ব্যক্তি থাকত, যে তার স্ত্রীর জন্য অনেক দুঃখী ছিল। কারণ তার স্ত্রী কথায় কথায় তাকে খোঁটা দিত, তোমার কাছে কি আছে? ঘরে খাওয়ার জন্য অন্ন পর্যন্ত নেই। বন্ধুরা, তার ঘরে একদম গরিবী নেমে আসে। একটি পয়সাও ছিল না তার ঘরে, সাথে তার ঘরে খাওয়ার জন্য অন্নের একটি দানা পর্যন্ত ছিল না। বন্ধুরা, একে তো ঘরে খাবার নেই, তার উপর স্ত্রীর খোঁটা। সে অনেক দুঃখী হয়ে যায়। সে বুঝতে পারছিল না সে কি করবে। একদিনের কথা, সে তার ঘর থেকে একটি নির্জন রাস্তায় বেরিয়ে পড়ে। সেই নির্জন রাস্তায় চলতে চলতে সে একটি সাধুকে তপস্যারত অবস্থায় দেখতে পায়। যে সাধু বসে বসে তপস্যা করছিলেন, সেই ব্যক্তি তার কাছে গিয়ে বসে যায়। যখন সাধু তপস্যা শেষ করেন, শিব তখন তার সামনে কান্না শুরু করে। সাধু শিবকে বললেন, পুত্র, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করছো? তুমি কি জন্য দুঃখী? তখন শিব সাধু মহারাজকে বলে, হে মহারাজ, আমার একটি স্ত্রী আছে। সে আমাকে রোজ খোঁটা দেয়। আমি গরিব, তাতে আমি কি করব? যা কিছুই করি না কেন, ধনের প্রাপ্তি করতে পারছি না। এতদিনে একটি ছোট কারবার ছিল, তাও স্ত্রীর ক্লেশের জন্য বন্ধ হয়ে গেছে। সে দিনরাত আমার সাথে ঝগড়া করে। এখন তো আমি একটি অন্নের দানার জন্য চিন্তিত হয়ে গেছি। আমার ঘরে খাওয়ার জন্য কিছুই নেই, এছাড়া পরার জন্য বস্ত্র পর্যন্ত নেই। কিন্তু আমি এর পরেও আমার স্ত্রীকে বোঝাই সে যেন আমার সাথে ঝগড়া না করে, আমাকে খোঁটা না দেয়, কিন্তু সে আমার কথা একদমই মানে না। এই কারণে আমি অনেক বেশি চিন্তিত। এই কারণে আমি ঘর ছেড়ে এখানে এসেছি। ওই সাধু বললেন, কান্না করো না পুত্র, আমি তোমাকে এমন একটি কাজ করার জন্য বলতে চলেছি। তোমাকে কেবলমাত্র স্ত্রীর এই অঙ্গ নির্লজ্জ হয়ে টিপতে বা চুষতে হবে, তাহলে হঠাৎ করেই তোমার ঘরে ধনের প্রাপ্তি হয়ে যাবে। তুমি দেখতে দেখতে ধনী হয়ে যাবে। সাধু আরও বলেন, যে পুরুষ স্ত্রীদের এই অঙ্গ টেপে বা চষে তার ঘরে কখনো ধনের কমি থাকে না, আর না তার ঘরে লড়াই ঝগড়া হয়। সাথে যে ব্যক্তি ব্যবসা করে তার ঘরে অপার ধনের বর্ষা হয়। সাধু আরও বললেন, আমি তোমাকে স্ত্রীদের সেই অঙ্গের কথা বলতে চলেছি। একে মনোযোগ সহকারে শোনো আর নিজের জীবনে অবশ্যই এর ওপর চেষ্টা করো। তখন শিব সাধু মহারাজের কথা অনেক মনোযোগ সহকারে শোনে আর বলে, হে মহারাজ, যত শীঘ্র সম্ভব আপনি আমাকে এই বিষয়ে বলুন। তখন সাধু মহারাজ শিবকে একটি কাহিনী শোনান আর বলেন, এক নগরে একটি কৃষক থাকত। তার অনেক জমি ছিল, যেখানে সে দিনরাত পরিশ্রম করত। তার ঘরে কৃষক আর তার স্ত্রী থাকত। সেই কৃষক আর তার স্ত্রীর মধ্যে অনেক প্রেম ছিল। তার ঘরে কোনো প্রকার লড়াই ঝগড়া বা ক্লেশ হতো না। এই কারণে তার ঘরে সদা মা লক্ষ্মীর বাস ছিল। আর তার জমিতে এত পরিমাণে ফসল হতো যে সে দিনে দিনে অনেক ধনী হয়ে যাচ্ছিল। সেই চাষি আর তার স্ত্রীর মধ্যে অপার প্রেম ছিল। তাদের দুজনের মধ্যে এত প্রেম ছিল যে আশেপাশের মানুষ তাদেরকে দেখে চলত। ধীরে ধীরে তাকে পুরো গ্রামের মানুষ জানতে শুরু করে এবং এইভাবে একদিন এই কথা রাজার কাছে পর্যন্ত পৌঁছে যায়। বন্ধুরা, কৃষক আর তার স্ত্রীর কথা যখন রাজার কাছে পৌঁছায়, তখন রাজাও তাদের প্রেমের অনেক বেশি প্রশংসা করেন। রাজাও সবাইকে বলেন, আমাদের গ্রামে এমন এক কৃষক আর তার স্ত্রী আছে যাদের দুজনের মধ্যে এত প্রেম। আমি আমার জীবনে কখনো
এত প্রেম কারোর মধ্যে দেখেনি। একবারের কথা, ওই রাজা পুরো নগরে ঢাক পেটায় আর বলে, এই রাজ্যে যত লোক আছে সেই সমস্ত লোক তাদের নিজের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখবে। তখন রাজার রানী রাজাকে প্রশ্ন করলেন, মহারাজ, আপনি সবার ঘরে প্রদীপ কেন জ্বালাচ্ছেন? রানীর প্রশ্ন শুনে রাজা রানীকে বললেন, প্রদীপ প্রেমের প্রতীক। যার ঘরে প্রদীপ জ্বলে তার ঘরে সদা সর্বদা প্রেম বজায় থাকে। আর আমি চাই যে প্রেম কৃষক আর তার স্ত্রীর মধ্যে আছে সেই প্রেম আমার রাজ্যের প্রতিটা স্বামী স্ত্রীর মধ্যে হোক। এই জন্য আমি প্রতিটা ঘরে প্রদীপ জ্বালাতে চাই। বন্ধুরা, রাজার সৈনিক সারা গ্রামে ঢাক পেটায় আর বলে, সবার ঘরে যেন ঘিয়ের প্রদীপ সারা রাত জ্বলে। রাজার কথা শুনে সমস্ত নগরবাসী তাদের নিজেদের ঘরে ঘিয়ের প্রদীপ জ্বালায়। কিন্তু যখনই অর্ধেক রাত হয় সবার ঘরের প্রদীপ নিভে যায়, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ কখনো নেভে না, কারণ প্রদীপ প্রেমের প্রতীক। আর যে কৃষকের স্ত্রী ছিল সে সদা তার ঘরে প্রদীপ জ্বালিয়ে রাখত, যাতে কৃষক আর তার স্ত্রীর মধ্যে প্রেম বজায় থাকে। সাথে ওই কৃষকের স্ত্রী সব সময় তার ইচ্ছে মতো চলত, মানে তার মনে যা আসতো সে তাই করত। সে কৃষকের কথা কখনো শুনে চলতো না। কিন্তু ওই কৃষকের মধ্যে এই জন্য কখনো কোনো অশান্তি ছিল না। সে বুঝতো, যদি আমি আমার স্ত্রীকে মানা করি বা শাসনে রাখি তাহলে ঘরে বিনা কারণে লড়াই ঝগড়া হবে। এই জন্য ওই কৃষকের স্ত্রীর মধ্যে এমন অনেক জিনিস ছিল যা কৃষক দেখার পরেও অদেখা করত। আর কৃষক এই জন্য দেখত না, কারণ যাতে তাদের স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আর ভালোবাসা বজায় থাকে। একদিনের কথা, যখন রাজা আর রানী তাদের মহলের বাগিচায় ঘুরে বেড়াচ্ছিলেন, তখন রাজা আর রানী দেখেন তাদের পুরো রাজ্যে অন্ধকার ছিল, কিন্তু একমাত্র ওই কৃষকের ঘরেই প্রদীপ জ্বলছিল। তখন রাজা রানীকে বললেন, দেখো রানী, ওই কৃষক আর তার স্ত্রীর মধ্যে কত ভালোবাসা। সবার ঘরের প্রদীপ নিভে গেছে, কিন্তু ওই কৃষকের ঘরের প্রদীপ এখনো জ্বলছে। এর মানে হলো ওই কৃষক আর কৃষকের স্ত্রীর মধ্যে অনেক বেশি প্রেম। তখন রানী রাজাকে বলেন, মহারাজ, কৃষক আর তার স্ত্রীর মধ্যে যে এত প্রেম তা এই জন্যই সম্ভব কারণ কৃষকের স্ত্রী অনেক বুদ্ধিমান। তখন রানীর কথা শুনে রাজা বলেন, না মহারানী, কৃষক অনেক বুদ্ধিমান। তখন রানী বললেন, না মহারাজ, আপনি বুঝতে ভুল করেছেন, এখানে কৃষকের স্ত্রী অনেক বেশি বুদ্ধিমান। রাজা বললেন, না, কৃষক বুদ্ধিমান। এইভাবে তর্ক করতে করতে রাজা আর রানীর মধ্যে বিবাদ শুরু হয়। এই বিবাদ অনেক দূর পর্যন্ত যায়। তখন রাজা রানীকে বললেন, দেখো মহারানী, আমাদের তর্ক করার কোনো প্রয়োজন নেই। এর থেকে বরং আমরা দুজন তাদের একটি পরীক্ষা নেই। পরীক্ষায় যে পাশ হবে সেই বুদ্ধিমান। রাজা আর রানী দুজনেই এই কথায় রাজি হয়, সাথে তাদের দুজনের পরীক্ষা নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। এরপর রাজা তার মহলে ফিরে যান আর তার এক সৈনিককে ডেকে পাঠান এবং সেই সৈনিককে তিনি বলেন, তুমি কৃষকের বাড়ি যাও আর তোমাকে যা কিছু বলেছি তা তুমি ওই কৃষককে বলো। সৈনিক বলে, ঠিক আছে মহারাজ। এরপর ওই সৈনিক রাজার কথায় কৃষকের কাছে যায়। সেই সময়ে কৃষকের স্ত্রী ঘরে ছিল না। কৃষকের স্ত্রী তখন জমিতে গিয়েছিল, কারণ কৃষকের শরীর ভালো ছিল না। রাজার সৈনিক কৃষকের ঘরে যায় আর তাকে বলে, আমি রাজার দরবার থেকে এসেছি, রাজা সাহেব আমাকে পাঠিয়েছেন। তখন ওই চাষি বলেন, বলুন, আমি আপনার জন্য কি সেবা করতে পারি? আপনি বসুন, আমি আপনার জন্য জল নিয়ে আসি। তখন সৈনিক বলে, না, তোমাকে কিছু আনতে হবে না, আমি রাজার সৈনিক, আপনার কাছে আমি রাজার সংবাদ নিয়ে এসেছি। তখন চাষি বলে, ঠিক আছে সৈনিক, আপনি আমাকে বলুন মহারাজ আমার জন্য কি সংবাদ পাঠিয়েছেন। এরপর সৈনিক বলে, মহারাজ বলেছেন যদি তুমি তোমার স্ত্রীকে ছেড়ে দাও তাহলে মহারাজ তোমাকে অনেক হিরো জহরত দেবেন, সাথে তোমার যা জমি আছে তার দ্বিগুণ জমি তোমাকে দেবেন। এছাড়াও রাজমহলের অর্ধেক অংশ তোমাকে দেওয়া হবে। সৈনিকের সমস্ত কথা শুনে চাষি বলল, মহারাজ তার পুরো রাজ্য যদি আমাকে দিয়ে দেন তাহলেও আমি আমার স্ত্রীকে ছাড়ব না। যান আপনি, গিয়ে আপনি আপনার মহারাজকে বলুন। সৈনিক ফিরে যায় আর রাজাকে গিয়ে সমস্ত কথা বলে। ওই সময় রানী ওখানে দাঁড়িয়ে সৈনিকের সমস্ত কথা শুনছিলেন।
সমস্ত কিছু শোনার পর রানী বললেন, মহারাজ, আপনি তো ওই কৃষকের পরীক্ষা নিয়েছেন, কিন্তু কৃষকের স্ত্রীর পরীক্ষা নেননি। তাহলে কিভাবে বুঝবো যে কে বেশি বুদ্ধিমান? আপনি যখন কৃষকের পরীক্ষা নিয়েছেন, তখন আমিও কৃষকের স্ত্রীর পরীক্ষা নিতে চাই। যখন দুজনের পরীক্ষা নেওয়া হয়ে যাবে, তখন বোঝা যাবে কে বেশি বুদ্ধিমান। এরপর রাজা অনুমতি দিলেন এবং রাজা রানীকে বললেন, ঠিক আছে মহারানী, তুমি অবশ্যই কৃষকের স্ত্রীর পরীক্ষা নাও। এরপর রানীও একজন সৈনিককে ডাকেন আর বলেন, আমার কথা কৃষকের স্ত্রীকে বলবে, আর মনে রাখবে এই কথা তখনই বলবে যখন কৃষক থাকবে না। সৈনিক রানীকে জিজ্ঞাসা করেন, রানীমা, কি কথা বলতে হবে? রানী ওই সৈনিককে সমস্ত কথা বুঝিয়ে বলেন। এরপর সৈনিক কৃষকের ঘরে যায় আর দরজার বাইরে দাঁড়িয়ে আওয়াজ দেয়। তখন কৃষকের স্ত্রী ঘর থেকে বেরিয়ে আসে আর বলে, বলুন কি হয়েছে, কেন আওয়াজ দিচ্ছেন? সৈনিক বলে, আমি রাজমহল থেকে এসেছি, আমাকে রানীমা পাঠিয়েছেন। কৃষকের স্ত্রী বলে, বলুন কি জন্য এখানে এসেছেন, কেন আপনাকে রানীমা আমাদের কাছে পাঠিয়েছেন? সৈনিক বলে, রানীমা